শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা একজন সাহসী বীরত্বপূর্ণ মানুষের জীবন ইতিহাসটা শুনে নিই। বলো তো কার? নেলসন ম্যান্ডেলা। তার লেখা একটি বিখ্যাত অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম, এটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, অটোবায়োগ্রাফি কি? অটোবায়োগ্রাফি হচ্ছে যেটা যিনি নিজে লিখে গেছেন নিজের জীবনী সম্পর্কে। যখন আমার জীবনী সম্পর্কে তুমি কোনো কিছু লিখবা তখন এটা হয়ে যাবে কি বায়োগ্রাফি, বাট আমি যদি আমার লাইফ সম্পর্কে নিজে কিছু লিখি এটা হবে কি অটোবায়োগ্রাফি। এবং অটোবায়োগ্রাফিতে কি হয়, অনেক কিছু ইনকমপ্লিট থেকে যায়, কারণ আমি মারা গেছি, এটা কমপ্লিট হয়ে গেছে তার আগেই, তাই না? আমি মারা যাওয়ার পরে আর কি হলো, অনেক কিছুই ছুটে যায়। বাট কারো বায়োগ্রাফি লিখতে গেলে কিন্তু তার জীবন, সে মারা যাওয়ার পরে তার যে একটা ইফেক্টে কী হলো এগুলো লেখা যায়, বাট অটোবায়োগ্রাফিতে তো আর সেটা সুযোগ থাকে না, তাই না? সেই ক্ষেত্রে এখানে কিছু ইনকমপ্লিট সেন্স থেকেও যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, নেলসন ম্যান্ডেলার সেই লং ওয়াক টু ফ্রিডম, এই দারুণ এই অটোবায়োগ্রাফিটা নিয়ে আজকের ক্লাস। তো একটু তোমাদের জানিয়ে দিই যে নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেছিলেন কত বলো তো? 1918 সালের 18ই জুলাই। আচ্ছা, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উনি দক্ষিণ আফ্রিকার একটা মেজো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, মানে গ্রামের নামই মেজো আর কি। তো দেখা গেছে যে তার বাবা কি ছিলেন, তার বাবা কিন্তু ওইখানে একটা উপজাতীয় নেতা ছিলেন। এবং ওই সময়ে তোমরা জানো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের মধ্যে একটা বিশাল ফারাক বা বৈষম্য ছিল। হ্যাঁ, তো দেখা গেছে যে ঔপনিবেশিক শাসনের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তার সঙ্গে তার বাবার কি হয়েছিল, কিছুটা দ্বন্দ্ব হয়েছিল, যার ফলে তাকে দেখা গেছে যে তার সমস্ত সম্পত্তি সব কিছু অধিকার থেকে তাকে ডিটাচ করে দেওয়া হয়েছিল। এবার সব সহায় সম্পত্তি, নেতৃত্ব সব হারিয়ে নেলসন ম্যান্ডেলার বাবা তো বুঝতেই পারছো একেবারে অসহায়। তো অসহায় হওয়ার পরে কি হলো নেলসন ম্যান্ডেলাকে, যার ফলে গ্রামে চলে যেতে হলো একেবারে মায়ের সঙ্গে, একেবারে গ্রামের প্রাকৃতিক পরিবেশে এবার নেলসন ম্যান্ডেলা বড় হচ্ছে, তাই না? তো দেখা গেছে সেখানে সে হচ্ছে ধান, গম, ভুট্টা, লাউ, কুমড়া এগুলো খেয়েই তার জীবনটা খুব স্বাভাবিকভাবে বড় হচ্ছে। এবং আরও দুঃখের বিষয় কখন ঘটে জানো? যখন তার বাবা মারা যায়, তার বয়স অনলি 9 বছর। চিন্তা করো। এবার তাকে কি দত্তক নেই তার বাবারই একজন ফ্রেন্ড, রিজেন্ট বলে তার নাম, ওকে, রিজেন্ট তাকে দত্তক নেয়। এবং দেখা গেছে যে হ্যাঁ, আমাদের এই ম্যান্ডেলা তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, যার ফলে তার নাম নেলসন অ্যাড করা হয়। হ্যাঁ, তো এই নেলসন ম্যান্ডেলা যখন স্কুল লাইফ, ইতিহাস বই তো থাকেই, তোমাদেরও রয়েছে, ইতিহাস বইয়ে সে কী করেছে, পড়েছে কিসের ব্যাপারে, যে আফ্রিকার ইতিহাসে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের মধ্যে যে বৈষম্য, যে ফারাক রয়েছে, এই বৈষম্যের ব্যাপারে উনি পড়ে, তো তারাও তো তিনি হচ্ছে একজন ব্ল্যাকের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তাই না? তো তিনি ভাবছেন যে আমরা এইভাবে কি হই, বৈষম্যের শিকার হই, তো এই জায়গায় আমি একটা নিরসনের চেষ্টা করছি। তো তখনই তার কাছে মনে হয় যে এই বৈষম্যটাকে আমি নিরসন করব এবং আমি এটা নেতৃত্ব দিব। আমি চাই না যে এই বৈষম্য কী হোক, আরও বেশি এইভাবে বাড়তেই থাকুক। তো তারপরে তিনি কি করলেন, 1942 সালে যখন তার বয়স হচ্ছে 24 বছর, তখন তিনি এএনসিতে যোগদান করেন। তো এনসিটা কি? এনসি হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, একটা পার্টি। সেখানে তিনি জয়েন করেন এবং জয়েন করার পরে দেখা গেছে যে সে হচ্ছে আফ্রিকার কি কৃষক, শ্রমিক, মানে একেবারে সাধারণ সমাজ যেগুলো রয়েছে তাদেরকে নিয়ে একত্রিত হয়ে কাজ করেন এবং কাজ করতে গিয়ে একটা শান্তিপূর্ণ আন্দোলন অ্যাট ফার্স্ট শুরু করেন, যেটা নর্মালি হয় যে ঠিক আছে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কী করবো, আমাদের অধিকারগুলো আদায় করবো, আমাদের স্বাধীনতাগুলো আমরা আদায় করতে চাই। তো এক পর্যায়ে দেখা গেছে যে কী হয়, তারা বুঝতে পারলো যে না, শান্তিপূর্ণ আন্দোলন করে আসলে এটা সম্ভব না। তখন তারা কি করলো, বয়কট করা শুরু করে দিল। আমরা নর্মালি কিন্তু এই আন্দোলন তো ইতিহাস এগুলো সাক্ষী, তাই না? আমরা এই কাজগুলো করি, যখন কিছু না হয় তাহলে ঠিক আছে বয়কট দিয়ে শুরু করা হোক। তো বয়কট শুরু করা হলো, তোমার ধর্মঘট করা হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন আইন অমান্য করা হচ্ছে। এবং তাদের দাবিগুলো কী ছিল নর্মালি, তারা চেয়েছিল যে আমরা স্বাধীনতা চাই, আমরা চাই যে কী হবে, জমির পুনর্বিন্যাস হবে, পুনর্গঠন হবে, যেভাবে জমিগুলোর আধিপত্য বিস্তার চলেছে সেটা কি হোক, অফ করা হোক। তারপরে আরও তিনারা কী চেয়েছিলেন, ট্রেড ইউনিয়ন গঠন করতে চেয়েছেন এবং চেয়েছেন অবৈতনিক যে প্রাথমিক শিক্ষা, মানে সবার জন্য বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যাপারে তারা একটা মানে তাদের জোরালো একটা দাবি ছিল। এবার হলো কি যে 1956 সালে নেলসন ম্যান্ডেলা প্লাস আরও 150 জনকে, মানে তাদের আন্দোলন কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, যেহেতু শান্তিপূর্ণ থেকে এবার সশস্ত্র আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাকে সহ আরও 150 জনকে একদম রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দেওয়া হলো। চিন্তা করো, 42 সাল থেকে আন্দোলন চলছে, এবার তোমার নামে যখন রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাবে
দেন ইউ উইল বি অ্যারেস্টেড। তো তাই হলো, দেখা গেছে যে নেলসন ম্যান্ডেলা 1961 সালে, মানে 56-তে তাদের উপর মামলা দেওয়া হলো। 61 সালে তারা MK নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করলো এবং সেখানে 3 দিন একদম ব্যাপক শ্রমিক ধর্মঘট শুরু হলো। হ্যাঁ, 3 দিন ব্যাপক শ্রমিক ধর্মঘট শুরু হওয়ার ফলে নেলসন ম্যান্ডেলাকে সেখানে অ্যারেস্ট করে ফেলা হলো এবং তাকে অ্যারেস্ট করাতে 5 বছরের জন্য কি করা হলো, প্রথমে জেল দেওয়া হলো, বাট আফটার 2 ইয়ার্স যখন 63 সাল তখনই কী করা হলো, তাকে আবার তার পুনরায় বিচার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তাকে সহ আরও 10 জন তার মানে নেতাকর্মীকে আর কি যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে গিয়ে আরও 10 বছর। এবার চিন্তা করো, যাবজ্জীবন কারাদণ্ড আরও 10 জন সহ শুরু হলো। এবার একদম 1990 সালে চলে যাও, 27 বছর প্রায় দীর্ঘ কারাবরণ করলো, যেখানে দেখা গেছে 18 বছর কি যে তোমার দ্বীপে নামে হচ্ছে গিয়ে তাকে রাখা হয়েছিল একটা দ্বীপে কারাবাস। চিন্তা করো, আবার বাকি সময়গুলো তাকে বিভিন্ন টর্চার সেলে কাটাতে হয়েছে। তো এক সময় দেখা গেছে যে কি হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন চাপে তাকে 1990 সালে মুক্তি দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এবং 1990 সালে তিনি মুক্তি পাওয়ার পরেই 1991 সালে তিনি আবার ANC মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন, তাই না? সভাপতি নির্বাচিত হওয়ার পর 1993 সালে তিনি যে বৈষম্য বিরোধী মানে বৈষম্য ঠিক নিরসন করার জন্য, তোমার বর্ণ বৈষম্যবাদ নিরসনের জন্য প্রেসিডেন্ট ডি ক্লার্ক সহ একযোগে দুইজনই বৈষম্য নিরসনের জন্য কি হলো, তিনি 1993 সালে নোবেল পুরস্কার পেলেন। তো 1993 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে 1994 এসে তাদের নির্বাচন অনুষ্ঠিত হলো এবং নেলসন ম্যান্ডেলা কি হলেন, নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হইলেন। তোমার দেখা গেছে যে তখন তার বয়স হচ্ছে 77 বছর। তো 77 বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবং তিনি ভাষণ দিলেন। তো ভাষণে তিনি কি বললেন, মানে আমাদের নেতৃত্বটা হবে কি এমন একটা দৃষ্টান্তমূলক নেতৃত্ব যেটাকে অন্যরা ফলো করবে, আইডল হিসেবে নিবে। তিনি চাইলেন যে ঠিক আছে, আমরা কি পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি, আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছি, কিন্তু যে অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, ক্ষুধা থেকে মুক্তি, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। তাহলে কি উই হ্যাভ টু ডু মেনি থিংস, আমাদের এখন অনেক কিছু করা রয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, বাট স্বাধীনতা রক্ষা মানে অর্জনের চেয়ে রক্ষা করাটা আরও কঠিন। এখন স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি কি বলছেন যে উই হ্যাভ টু ওয়াক along, হ্যাঁ, যে লং অফ টু ফ্রিডম, আমাদের অনেক দূর এখনও এই যে স্বাধীনতা বাস্তবায়নের জন্য অনেক দূর এখনও হাঁটতে হবে। মানে আমরা এত সংগ্রাম করে যে স্বাধীনতাটা অর্জন করেছি, এটা রক্ষা করার জন্য আমাদেরকে কী করতে হবে, এখনও অনেক দূর হাঁটতে হবে। ওই জন্য উনি বলছেন যে লং অফ টু ফ্রিডম। তো তিনি চাইলেন যে আমাদের সমাজটা হবে কি একটা একদম সমতা, যেখানে ব্ল্যাক হোয়াইট সকলে কী হবে, সমান হবে। এবং তিনি ওখানে যারা এতদিন ধরে আত্মত্যাগ করেছেন, বীরদের তিনি স্মরণ করেছিলেন তার সেই ভাষণে। এবং তিনি একটা কথা বলেছেন যে আসলে 2 রকমের স্বাধীনতা রয়েছে, একটা পরিবার থেকে স্বাধীনতা আর একটা হচ্ছে মানে দেশের স্বাধীনতা। ঠিক আছে, তো পরিবারের স্বাধীনতা দেখা গেছে যে আমি দেশের জন্য কিছু করতে চাই, বাট আমি পরিবারের কাছে বাধা, আমি এখানে স্বাধীনতাটা পাই না। কারণ দেশের জন্য কিছু করতে গেলে হয় কি, আমাকে পরিবার থেকে বিচ্যুত হতে হয়, এবং নেলসন ম্যান্ডেলাকেও তাই হয়েছিল, তার ফ্যামিলি থেকে বিচ্যুত হয়েছিল। এই জন্য তুমি যদি দেশের জন্য কিছু করতে চাও, তাহলে তোমাকে কিন্তু তোমার ফ্যামিলি থেকে বিচ্যুত হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়, এটা কিন্তু উনি বলতে চেয়েছেন। এবং উনি তার যে সোনালী দিনের পূর্বাভাস সেটা দিয়েছেন এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা স্বাধীনতা হরণকারী তারাও মূলত স্বাধীন না, তারা কোথায় পরাধীন, দেখো তারা মূলত ঘৃণার কারাগারে বন্দী। হ্যাঁ, যারা স্বাধীনতা হরণ করছে তারাও কি স্বাধীন? তারা হয়তো মনে করছে স্বাধীন, বাট তারা মানুষের সাধারণ জনগণের যে ঘৃণার কারাগারে বন্দী, দেয়ার এখানেও তারা কি পরাধীন। তো এইভাবে তিনি বলছেন যে আমাদের এখন অনেক কিছু দায়িত্ব কর্তব্য রয়ে গেছে, স্বাধীনতা অর্জনের সাথে সাথেই আরও বেড়ে গেছে আমাদের দায়িত্ব কর্তব্য। আমাদের সকল প্রকার এখন মুক্তি দেওয়ার জন্য কী করতে হবে, লং অফ টু ফ্রিডম। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে শেষ করা হয় অটোবায়োগ্রাফি নেলসন ম্যান্ডেলা লং অফ টু ফ্রিডম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।